ওকে, ওদেরকেও ধরো। এই ধরো ওকে, এই ওকেও ধরো, ধরে এদিকে নিয়ে এসো। এই ধরো ওদের সব কটাকে নিয়ে এসো, নিয়ে এসো সব কটাকে এখানে নিয়ে এসো। এদিকে এদিকে তাড়াতাড়ি। কি চলছিল এখানে? ভর দুপুরে প্রেম প্রেম খেলা করছো, খোলামেলা হানিমুন করছিল তোমরা? আরে তোমাদের মতো ছেলে মেয়েদের জন্য না আজকাল যুব সমাজকে বদনাম হতে হয়। বাড়ির থেকে মা বাবাকে বোকা বানিয়ে এসব করতে আসো মাঠে। চলো সবাই এক লাইনে দাঁড়াও, চলো উঠবোস করো। এই রে চশমা খোল, চলো তাড়াতাড়ি উঠবোস কর, তাড়াতাড়ি। কান্দর সব কটা উঠবোস করবি। আর আজকের পর একজনকেও যদি এখানে দেখি না, তাহলে উঠবোস নয়, সোজা পুলিশ স্টেশনে পাঠিয়ে দেবো। ও ভাই, কিসের ভাই বে? আমি কারোর ভাই ভাই নই, আমার বোন না এরকম কাজ করতে পারে না। আজ এর সাথে তো কালকে ওর সাথে। চল চল চল, সরে যা। বে হাত তুললি। ও তুই রক্ত বেশি গরম হয়ে যাচ্ছে নাকি? আহমেদাবাদকে নিজের বাবার মাল মনে করছিস? হ্যাঁ, যেখানে সেখানে যখন তখন ঢুকে দাদাগিরি করছিস। হ্যাঁ, চল এখান থেকে, বেরো এখান থেকে, চলে এদেরকে তোলো। মনে রাখিস ছাড়বো না তোকে। হ্যাঁ, চল 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 চল। ডেড বডি থেকে এমন কিছুই পাওয়া যায়নি যা থেকে ওকে চেনা যায়। হাতের উপর চিহ্ন আছে কিন্তু ঘড়ি নেই। মনে হয় রেগুলার বেল্টের কোনো ঘড়ি পরতো। এক কাজ করো, এই ট্যাটুটার একটা ছবি নাও আর খোঁজ নাও কে বানিয়েছে। এখন এই ট্যাটু থেকেই এর পরিচয় জানা যাবে। স্যার এ হলো ভিকি, ওই ছেলেটার হাতে ট্যাটু এই বানিয়েছিল। হ্যাঁ স্যার, ওই ট্যাটুটা আমি বানিয়েছিলাম। সামলে ভাই, ঘড়িটা কিন্তু খুব দামি। সরি খুব স্যার। দামি ঘড়ি ছিল না? না স্যার, দেখে তো নর্মালি মনে হচ্ছিল, কিন্তু ওটায় লেখা ছিল শাহ গিফট শপ পালাডি। বলুন স্যার, কি হয়েছে? স্যার ওই ঘড়িটাও সেম এরকমই ছিল। আপনি বলতে পারবেন এই ঘড়ি কজনকে বিক্রি করেছেন? আমি এটা বিক্রি করিনি, আমার ওয়ার্কারদের নিউ ইয়ার গিফট দিয়েছি। এই ছেলেটা কি এখানে কাজ করতো? না স্যার, আপনার এখানে কজন ওয়ার্কার কাজ করে? টোটাল 5 জন ওয়ার্কার এখানে কাজ করে। 2 জন আজকে আসেনি, আর একটা মেয়ে আছে অনু, সে 3 দিন ধরে আসছে না।
অনুর নাম্বার দিন তো। হ্যাঁ স্যার। আপনি যে নম্বরে ফোন করেছেন সেটি এই মুহূর্তে বন্ধ রয়েছে। স্যার নম্বরটা বন্ধ বলছে। অনুকে এই ঘড়িটা গিফট করেছিলেন না? হ্যাঁ স্যার, ও স্পেশালি জেন্টস ঘড়ি নিয়েছিল। কেন? জানি না স্যার, হয়তো বাড়িতে কাউকে গিফট দেবে বলে। অনুর অ্যাড্রেস দিন। স্যার আমার অনু কোথায়? পাওয়া গেছে ওকে? স্যার আমাদের অনু 3 দিন ধরে বাড়ি ফেরেনি। আমি নবরঙ্গপুর পুলিশ স্টেশনে ইনফর্মও করেছিলাম। ও কি এরকম আগে কখনো করেছে? ঘর থেকে পালিয়েছে? স্যার ও কোনোদিন এরকম করেনি। ও তো কাজেও সবসময় ওর কাকা রমেনের সঙ্গে যেত, আর সন্ধ্যাবেলা ওনার সাথেই ফিরতো। আর স্যার 3 দিন আগে যখন ওকে আমি দোকান থেকে আনতে গেছিলাম তখন জানতে পারলাম যে ও ওখান থেকে চলে গেছে। হ্যাঁ। আমি ভেবেছি ঘরে পৌঁছে গেছে। যখন বাড়ি ফিরে এলাম তখন দেখি এখানেও আসেনি ও। এই ছেলেটাকে চেনেন আপনারা? এ খুন হয়েছে। এর হাতের উপর আপনার মেয়ের নাম করা ট্যাটু আছে। আপনারা কি জানতেন যে অনুর এর সাথে অ্যাফেয়ার ছিল? আমরা না আসলে স্যার, আমরা কিচ্ছু জানি না। হতে পারে আপনাদের মেয়ের মিসিং হওয়াটা আর এই ছেলেটার মার্ডারের মধ্যে কোনো সম্বন্ধ আছে। আমার আপনার মেয়ের একটা ছবি চাই। ওকে, ঠিক আছে। স্যার বডির পোস্টমর্টম রিপোর্ট এসে গেছে। খুব পাকা হাতে গলাটা কেটেছে। হতে পারে কোনো প্রফেশনাল কিলারের কাজ এটা। হতে পারে এই ছেলেটার সাথে কারো কোনো গভীর শত্রুতা ছিল বা ওকে মারার জন্য কাউকে হায়ার করা হয়েছিল। একটা কাজ করো, অনুর সমস্ত কল ডিটেলস বার করো। ভালোবাসা এই একটা শব্দের অর্থ ভীষণই গভীর। এটা মানুষের বেঁচে থাকার জন্য সবচেয়ে বড় প্রয়োজন। মানুষের প্রত্যেকটা সম্পর্ক, তা সে মায়ের সঙ্গে সন্তানের হোক, ভাইয়ের সঙ্গে বোনের হোক বা বন্ধুত্বের হোক, এই ভালোবাসার বন্ধনেই তা বাঁধা থাকে। কিন্তু যখন এই ভালোবাসা কোনো যুবক আর যুবতীর মধ্যে হয় তখন সমাজে সেটা দেখার দৃষ্টিভঙ্গিই বদলে যায়। তাদের পরিবারের লোকেদের পাশাপাশি অচেনা লোকেরাও, যাদের এই ভালোবাসার মানুষগুলোর সঙ্গে কোনো সম্পর্ক থাকে না, তখন তারাও তাদের শত্রু হয়ে যায়। আহমেদাবাদের মতো একটা বড় শহরে এক যুবকের লাশ পাওয়া গিয়েছিল যাকে খুন করা হয়েছিল। তার পরিচয় এখনো পর্যন্ত পুলিশ জানতে পারেনি, কিন্তু তার হাতে একটা মেয়ের নাম লেখা ছিল যাকে হয়তো সে ভালোবাসত। কিন্তু সেই মেয়েটা যার নাম ছিল অনু, সেও নিজের বাড়ি থেকে নিখোঁজ ছিল। আর তার বাড়ির লোকের বক্তব্য ছিল যে না তারা ওই ছেলেটাকে চেনে, আর না তারা অনু আর ওই ছেলেটির মধ্যে ভালোবাসার সম্পর্কের বিষয়ে কিছু জানে। পুলিশকে অনেকগুলি প্রশ্নের উত্তর খুঁজতে হবে, কিন্তু এই মুহূর্তে দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। সেটা হলো যে অনু নিখোঁজ হওয়া আর এই ছেলেটির খুনের সঙ্গে কি কোনো সম্পর্ক রয়েছে, আর এই মেয়েটি অনু সেই মুহূর্তে কোথায়। আর এই দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জুড়ে ছিল সেই ছেলেটির পরিচয়ে, যার লাশ পুলিশ উদ্ধার করেছে। কিন্তু কে এই ছেলেটা, কি ছিল তার পরিচয়, আর কি ছিল তার নাম? স্যার অনুর কল রিপোর্ট থেকে দেখা যাচ্ছে একটা নাম্বারেও অনেক কথা বলতো। ফোন নাম্বারটা সেই ছেলেরই যে মার্ডার হয়েছে। নাম নীলেশ পারমার। এটা নীলেশ পারমারেরই আইডি, আমরা মোবাইল কোম্পানি থেকে জেনেছি। এই যে ছবিটা ডেড বডির ছবি ম্যাচ করে। কিন্তু স্যার দুজনেরই নম্বর 15ই মার্চ সন্ধ্যে 7টা থেকে বন্ধ। নীলেশ পারমানের বাড়ি কি এইটাই? হ্যাঁ স্যার, নীলেশ আমারই ছেলে। কি হয়েছে? আপনার ছেলেকে কেউ খুন করে দিয়েছে। নীলেশ নীলেশ 2 দিন ধরে বাড়ি আসে না। আমি ভেবেছি ওর বন্ধুদের বাড়িতেই রয়ে গেছে। ওর অনেক বন্ধু। আমি ওকে ফোনও করেছি, কিন্তু ওর ফোন বন্ধ বলছে। ও নিজের চাকরি নিয়ে খুব দুশ্চিন্তা ছিল স্যার। এই মেয়েটাকে চেনেন আপনি? অনু স্যার, এই মেয়েটার জন্যই নিশ্চয়ই আমার ছেলে মারা গেছে স্যার। ওর দাদাই আমার ছেলেটাকে মেরে ফেলেছে। এত জোর দিয়ে কিভাবে বলতে পারেন আপনি? আরে বাবা, এত চিন্তা করছো কেন? চাকরি পেয়ে যাবে। চিন্তা করছিস কেন? খাবার খেয়ে নে ঠিক করে। নে আর একটা রুটি নে। তুই দাঁড়া, আমি দেখছি। নীলেশ কোথায়? কি হয়েছে? কি ব্যাপার?
আরে, আমার কি বোনের ব্যাপার? সঙ্গে প্রেম করে আরে, আরে, মারছো কেন? মেরেই কি? ফেলবো। কি মারছো কেন? দাদা আমার কথা কি শুনুন হচ্ছে কি? হ্যাঁ? কি শুনবো? আমার কি? কথা- হ্যাঁ? কি গুন্ডাগিরি করছো? হ্যাঁ? দাদা, কি এটা হচ্ছে কিন্তু কি? ঠিক করছো না তুমি। ঠিক তো এবার মারছো আমি কেন তোর সাথে ছেলেকে? করবো। আরে, দাদা, এটা দাদা। গুন্ডাগিরি হচ্ছে, হ্যাঁ? গুন্ডাগিরি গুন্ডা তো ও তৈরি হচ্ছে। কি বলেছিস আমার বোনকে? কি বলেছিস? হ্যাঁ, যে তোরা প্রাপ্তবয়স্ক, পুলিশও তোদের আটকাতে পারবে না বিয়ে করার থেকে। হ্যাঁ? এই নামটা না তোর হাত আর তোর মাথা থেকে যদি না বেরোয় না, তোকে শেষ করে দেবো। মেরে ফেললো, আমার ছেলেটাকে মেরে ফেললো। আমি ওকে বলেছিলাম ওই মেয়েটার থেকে দূরে থাক, কিন্তু কিন্তু ওই আমাদের থেকে দূরে চলে গেল। হ্যাঁ স্যার, এটা ঠিক যে আমি নীলেশের বাড়িতে গিয়েছিলাম, কারণ আমি অনু আর নীলেশকে একসাথে দেখেছিলাম। আর তারপরে আমি নীলেশের বাড়িতে গেছিলাম ওকে বোঝানোর জন্য। বোঝাতে না ধমকাতে। ব্যাপারটা এমন নয় তো, আপনারা সব জানতেন? না স্যার, আমরা তো সেই দিনই জানতে পারলাম যেদিন রাতে ও বাড়ি ফেরেনি। চলে আসবে মা। কখন ফিরবে? কি হয়েছে? অনু এখনো বাড়িতে ফেরেনি। রমেন ওকে খুঁজতে গেছিল দোকানে, কিন্তু ওখান থেকে ও বেরিয়ে এসেছিল। আমি এখন দীপককে পাঠিয়েছি। অনুর কোনো খবর পেলি? কোথাও পাওয়া যায়নি, আর পাওয়া যাবেও না। পাওয়া যাবে না মানে? কেন পাওয়া যাবে কারণ না? ওই ছেলেটা নীলেশের সঙ্গে পালিয়ে গেছে। আমি ওদের দুজনকে একসাথেও দেখেছি। আরে তুই তখনই কেন মেরে দিলি না ওই শয়তানটাকে? এ তুমি কি বলছো? যা হয়েছে সেটা ভুলে যাও। অনুর খোঁজ তুমি চুপ নাও করো। না। তোমার জন্য এই সমস্ত কিছু হয়েছে। আরো করাও, মেয়েকে দিয়ে চাকরি দিয়েছে তো আমাদের বেইজ্জত করে। আমার মেয়ে সেরকম চুপ করো। নয়। আজকের পর কেউ আর ওর নাম এই ঘরে নেবে না। মনে করবে ও মরে গেছে। আমাদের কুলকে কলঙ্কিত করেছে ও। কি হয়েছে? রমেন ঠাকুরপো, অনু এখনো ফেরেনি। কি জানি কোথায় চলে গেছে। হয়তো ও কোনো বান্ধবীর বাড়িতে গেছে, কিংবা কোনো সমস্যা আছে। আরে কাকা, এরকম কোনো ব্যাপার হলে ওর ফোনটা বন্ধ আসছে কেন? আরে ফোন বন্ধ হয়ে আছে মানে এই তো নয় যে ও কারোর সাথে চলে গেছে কিংবা পালিয়ে গেছে। দীপক, আমার সাথে এসো, চলো আমি দেখছি। শোনো না, পুলিশ স্টেশনে কমপ্লেন কর। খবরদার যদি পুলিশের কাছে যাও, কেউ যেন জানতে না পারে। যদি এই ব্যাপার ছিল তো আমাদের কাছে কেন লুকোলেন? লুকোবো না কি করব? একটা মেয়ের জীবনের ব্যাপার, পুরো সমাজের কাছে আমাদের বেইজ্জত হয়ে যেত। ব্যাপারটা এমন নয় তো যে আপনারা নিজেদের ইজ্জত বাঁচানোর জন্য মেয়েটাকে মেরেই ফেলেছেন? যদি মারতে হতো না, তাহলে দুটোকেই মারতাম। কে জানে কি অবস্থায় আছে আমার মেয়েটা। অনুর পরিবারের লোকেদের হাবভাব দেখে এটা পরিষ্কার বোঝা যাচ্ছিল যে তার মা ছাড়া অন্য কারোরই না তার নিখোঁজ হওয়ার জন্য কোনো দুঃখ ছিল, আর না তাকে খোঁজার কোনো চিন্তা। একটি সাধারণ পরিবারের মেয়ের জন্য এমন হাবভাব খুবই অসাধারণ ছিল। তাহলে কি অনুর পরিবার পুলিশের কাছে কিছু লুকোচ্ছিল? পুলিশও হয়তো এই বিষয়ে অনুমান করেছিল, তাই অনু নিখোঁজ হওয়ার পর প্রথম সন্দেহ তারা করে অনুর পরিবারের লোকেদেরই। আর সেটা কোনো ভুল বা অকারণ ছিল না, কারণ পরিবারের সম্মান বাঁচাতে কোনো প্রেমিককে খুন নতুন কোনো বিষয় না। কে হতে পারে সেই ব্যক্তি যে নীলেশ আর অনুকে এত দূর পর্যন্ত ঘৃণা করত যে সে নীলেশের প্রাণ নিয়ে নিল? আর অনু কোথায়? সে কি এখনো বেঁচে আছে, নাকি তাকেও নীলেশের মতো খুন করা হয়েছে? স্যার, আমি কিছু বলতে চাই। স্যার, ওই নীলেশ আর অনু প্রায়ই পার্কে দেখা করতে যেত। আসলে কিছুদিন আগে পার্টির নেতা জিতেশ ওখানে গিয়ে সবাইকে খুব হুমকি দিয়েছিল। আমি কারোর ভাই ফাই নই, আমার বোন এসব কাজ করতো না, মনে রাখিস। ছাড়বো না তোদের। তুমি এত সব কি করে জানলে? স্যার, ওই রাতে অনু খুব ভয় পেয়েছিল। যখন আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, ও আমায় বলেছিল নীলেশকে নিয়ে ভয় পাচ্ছে, আর পার্কের ব্যাপারটাও আমায় বলেছে। দেখুন স্যার, আমাদের মঞ্চ থেকে বাচ্চাদের শুধরানোর জন্য আমরা একটা পদক্ষেপ নিয়েছি। ওই ছেলেটাকে পার্কে নোংরামি করা অবস্থায় আমরা ধরে ফেলেছিলাম, কিন্তু আমাদেরকেই হুমকি দিতে থাকলো। আর সেই ঘটনার দুদিন বাদে ছেলেটা খুন হয়ে গেল আর মেয়েটা নিখোঁজ। আপনার কি মনে হচ্ছে স্যার এসব আমরা করেছি? হ্যাঁ, পার্কে ওর সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল ঠিকই, কিন্তু এই মার্ডারের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। যদি আপনি চান তাহলে আমাদের পার্টি অফিসে গিয়ে জিজ্ঞাসাবাদ করতেই পারেন। ঠিক আছে, এখন তোমরা যেতে পারো। ঠিক আছে। গোয়েল, কেউ তো এমন আছে যে আমাদের এখনো নজরে আসেনি।
নীলেশ আর অনু দুজনেরই পাড়ার আশেপাশের এলাকায় গিয়ে ওদের সম্বন্ধে খোঁজ খবর নাও। হ্যাঁ স্যার, এ তো নীলেশ। এই তো পাশেই থাকে, সারাদিন ওই বাউন্ডুলে অতুলের সঙ্গে ঘুরে বেড়ায়। কিন্তু আজকাল দুজনের কথাবার্তা বোধহয় বন্ধ। কেন? কোনো মেয়ের কারণে ঝগড়া হয়েছে বোধহয়। এই অতুল কোথায় থাকে তুমি জানো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে বল অতুল, তুই নীলেশকে কেন মারলি? স্যার আমি কেন মারবো ওকে? ও তোমার বন্ধু ছিল। বন্ধু? তাহলে ওর সাথে তোর কেন কথাবার্তা বন্ধ হয়ে গেল? স্যার একটা মেয়ের জন্য। ঝগড়া কেন হয়েছিল? স্যার অনুকে আমি ফেসবুকে পেয়েছিলাম, আর আমার যখন মনে হলো ভালো বন্ধুত্ব হয়ে গেছে, আমি ওকে কফি শপে ডেকেছিলাম। ভাই আমার আজকে হেভি আনন্দ হচ্ছে, অনেক কাঠখড় পুড়িয়ে পটিয়েছি। 2 সপ্তাহ পেছনে টাইম দিয়েছি, তারপর ডেটের জন্য রাজি হয়েছে। দেখে তো খুব সরল সহজ মনে হচ্ছে। আবে যেরকমই হোক, আমার নিজের কাজ হলো, তারপর টাটা বাই বাই, তারপর অন্য কাউকে। আর এমনি তো ফেসবুক জিন্দাবাদ। আরে ভাগ 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 ভাগ, আসছে। হাই। Sit. হ্যালো। আর তোমার জব কেমন চলছে? ঠিকঠাকই চলছে, কিন্তু স্যালারিটা খুব কম, তাই চেঞ্জ করতে চাই। আরে তুমি চিন্তা করো না, আমি আছি তো। আমি একটা ভালো জব তোমার জন্য খুঁজবো। অতুল, এটা কি করছো? সবাই দেখছে। আমার কাছে গাড়ি আছে, কিন্তু আই থিংক তুমি গাড়িতে বেশি কমফোর্টেবল হবে। অতুল, তুমি কিন্তু আমাকে ভুল বুঝছো। আমি এখন যাব। বসো না, আরে বসো না। এর মধ্যে খারাপ কি আছে? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে তো এসব চলে, তাই না? আর এমনিতেও আমি বলছি যে এটা কি ধরনের অসভ্যতা? ওই ফেসবুকে চ্যাট করার সময় মনে ছিল না? এখন তো লজ্জা করছে। আর এমনিতেও তোর মতন মেয়েদেরকে আমি খুব ভালো করে চিনি, বুঝলি? এটা কি করছো তুমি? অতুল, ওড়নাটা ফেরত দে ওকে। কি বললি তুই? আমি বললাম ওর ওড়না দে আর ওকে যেতে দে। আবে ওই, তুই তো সেন্টি হচ্ছিস কেন? ওড়নাটা দে। সালা তুই আমাকে মারলি? তোকে তো আমি চলো আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। প্রতিশোধ নেওয়ার জন্য তুই নীলেশকে মেরে ফেললি আর মেয়েটাকে কোথাও সরিয়ে দিলি? না স্যার, আমি মারিনি ওকে। প্রত্যেকে শুনেছিল যে তুই ওকে ধমকি দিয়েছিলি। হ্যাঁ স্যার, আমি ওকে ধমকি দিয়েছিলাম, কারণ ও আমার এরিয়ায় এসে আমাকেই মেরে চলে গেল। স্যার প্লিজ স্যার, আপনি আমার কথা বোঝার চেষ্টা করুন, আমি ওকে মারিনি স্যার। স্যার, আমার লোকেরা 24 ঘন্টা অতুলের উপর নজর রাখছে, কিন্তু সন্দেহ করার মতো এখনো সেরকম কিছু নজরে আসেনি। স্যার, আমার মনে হয় না অতুল এই মার্ডারে ইনভলভড। গোয়েল, একটা কাজ করো, সাহা গিফট শপের সব সিসিটিভি ফুটেজ বার করো। হতে পারে ওখান থেকে সূত্র পাবো আমরা। এটা হতে পারে যে নীলেশের হাতে নিজের অসম্মানের বদলা নেওয়ার জন্য অতুল এই অপরাধ করেছিল, কিন্তু অতুল আর এই অ্যাঙ্গেলটার পুরো পরীক্ষা নিরীক্ষার পর পুলিশ না তার বিরুদ্ধে কোনো জোরালো প্রমাণ পেল, আর না তাকে সন্দেহের আওতার মধ্যে রাখার কারণ ছিল। তদন্ত আবার সেখানে এসে দাঁড়িয়ে পড়ল যেখান থেকে শুরু হয়েছিল, কিন্তু ইনভেস্টিগেটিভ টিম তাদের পুরো মনোসংযোগ সাহা গিফটের দিকে রাখতে শুরু করলো, যেখানে অনু কাজ করত। তাদের সম্পূর্ণ বিশ্বাস ছিল যে তারা ওখান থেকে কোনো না কোনো প্রমাণ নিশ্চয়ই পাবে, যার সাহায্যে তারা তাদের অনুসন্ধান ঠিক করতে পারবে। আর টিমের অস্থিরতা বেশি ছিল তার কারণ তারা এটা চাইছিল না যে অনুরও সেই পরিণতি হোক যা নীলেশের হয়েছে। অনু যদি বেঁচে থাকে তাহলে পুলিশের প্রথম চেষ্টা ছিল তাকে সুরক্ষিতভাবে ফিরিয়ে আনা, কারণ এখনো অব্দি পাওয়া খবর আর একের পর এক শত্রুদের সামনে আসা দেখে এমন মনে হচ্ছিল যে গোটা দুনিয়াই হয়তো এই যুগলের শত্রু হয়ে গেছে। আর পুলিশ এটা কখনোই চাইছিল না যে তাদের কোনো শত্রু নীলেশের পর অনুর উপরেও শত্রুতা করতে সফল হতে পারে। সেই জন্য পুলিশ তাদের সব শক্তি লাগিয়ে দেয় অনুকে খুঁজে বার করতে। স্যার, অতুল ওর কাকা রোমেনের সাথে স্টোরে আসতো যেত। ও রোজ সকালে 10:30টার সময় স্টোরে আসতো, সন্ধ্যা 8টার সময় ওখান থেকে বেরোতো। স্যার এই দেখুন, 9 থেকে 11 মার্চ ও স্টোরে কাকার সাথেই তো এসেছিল, কিন্তু বেরিয়েছিল একা।
আর স্যার এই দেখুন 15 মার্চের ফুটেজ। স্যার এ হলো প্রিয়া, এও ওই স্টোরেই কাজ করতো। সেই দিন অনু 6টার সময় স্টোর থেকে বেরিয়ে যায়, কিন্তু স্যার বাড়ি ফেরেনি। ওই দিন মেয়েটা এত তাড়াতাড়ি বেরোলো কিন্তু বাড়িতে ফিরলো না, তো তাহলে গেল কোথায়? হ্যাঁ স্যার, অনু সবসময় ওর কাকা রমেনের সঙ্গে যাতায়াত করতো, কিন্তু গত কয়েকদিন ধরে ওকে একাই দেখছিলাম আসতে যেতে। প্রিয়া সরি, শোন না। হ্যাঁ, তুই কোথায় যাচ্ছিস? তোর কাকা আসবে তো তোকে নিতে, তাই না? তুই তো ওনার সঙ্গে আসা যাওয়া করিস, কিন্তু আজ কোনো প্রবলেম হয়েছে? না ইয়ার, কোনো প্রবলেম নেই। অ্যাকচুয়ালি আঙ্কেলের জন্য আমাকে আধ ঘন্টা ওয়েট করতে হবে, আর তাছাড়া আঙ্কেলকেও একটু আগে কাছ থেকে বেরোতে হয়। আর তাছাড়াও আমি তো আর বাচ্চা নই রে, একা একা আমি যেতে পারবো। পাক্কা তো? তুইও না। চল বাই। বাই। এছাড়াও কি তোমার কখনো মনে হয়েছিল এর অন্য কারণও থাকতে পারে? না স্যার, যদি তাই হতো তাহলে রমেন কাকা নিশ্চয়ই জানতো। যেমনটা আপনি বলছেন যে অনু প্রায় আপনার ওখানে যাতায়াত করতো, তো ও সেখানে যাতায়াত হঠাৎ বন্ধ করে দিল কেন? স্যার জানি না, আমিও তো এই কথাটা জিজ্ঞাসা করেছিলাম। তুই সন্ধ্যাবেলা দোকান থেকে একলা চলে আসিস কেন আজকাল? জবাব দিচ্ছিস না কেন? কেন আসিস তুই একলা? কারণ আমাকে কাকার জন্য অনেকক্ষণ ওয়েট করতে হয়। আর তাছাড়া আমি যদি একা চলে আসি তাহলে কি কেউ খেয়ে ফেলবে আমাকে? এখন তো সব বোঝাই যাচ্ছে স্যার যে ওই দিনেশের জন্যই একলা যাতায়াত করতো। ঠিক আছে, আপনি এখন যেতে পারেন। আচ্ছা স্যার কোথাও থেকে কোনো লিড পাওয়া যাচ্ছে না। আমার মনে হচ্ছে অনুর পরিবারের মধ্যেই কোনো রহস্য লুকিয়ে আছে, সবাই কিছু না কিছু লুকোচ্ছে। একটা কাজ করো, সবার ঠিকুজি গোষ্ঠী বার করো, সবার কল রেকর্ড চেক করো, দেখি তো একবার কি বেরোয়। সত্যকে খুঁজে পাওয়া খুবই সমস্যার। অনেক সময় সত্যটা হয়তো সামনে থাকে, কিন্তু তাকে চিনতে পারা ভীষণই মুশকিল হয়ে ওঠে। আর ঠিক এমনটাই এই কেসের ইনভেস্টিগেটিভ টিমের সঙ্গে ঘটেছিল। নীলেশের খুন আর অনুর নিখোঁজের পর অনেকগুলো দিন কেটে গেছে, কিন্তু পুলিশ এখনো অবধি এই কেসের রহস্যভেদ করতে পারেনি। এমন কিছু রয়েছে যা তারা দেখতে পাচ্ছে না, বা কেউ রয়েছে যে পুলিশের কাছে কিছু লুকোচ্ছে। অনুর পরিবারের উপর নিজেদের সন্দেহকে পরীক্ষা করার জন্য ইনভেস্টিগেটিভ টিম প্রত্যেকের কল রেকর্ড চেক করার সিদ্ধান্ত নিল। এইসব রেকর্ড থেকে পুলিশ কি এমন কিছু পাবে যা এই কেস সমাধান করতে তাদের সাহায্য করবে, নাকি পুলিশের আগের চেষ্টার মতোই এই চেষ্টাও ব্যর্থ হয়ে যাবে? স্যার নীলেশ, অনু আর জিতেশের পাশাপাশি নীলেশ আর অনুর পুরো পরিবারের কল রেকর্ডস আমি পেয়েছি। স্যার একটা অবাক করা কাণ্ড, নীলেশ আর অনুর দিদি রাধিকা, এদের মধ্যে মাঝে মধ্যেই কথা হতো, আর মাঝে মধ্যে এদের তিনজনের মোবাইল লোকেশনই সেম দেখাচ্ছে। এর থেকে একটা কথা পরিষ্কার যে রাধিকা নীলেশ আর অনুর রিলেশনের ব্যাপারে আগে থেকেই জানতো। এবার এটা বলুন যে আপনার সাথে নীলেশের পরিচয় কিভাবে হয়? অনুই দেখা করিয়েছিল। কিন্তু স্যার আমি এটা বুঝতে পেরেছিলাম নীলেশ আমার সাথেই বেশি সময় কাটাচ্ছিল। আমার বেশ ভালো লাগতো ওর সাথে সময় কাটাতে। ওর সাথে কথা বলতে ভালো লাগতো। যখনও আমায় ভ্যালেন্টাইন ডেতে ডাকলো তখন ভেবেছিলাম আমি আমার মনে সব কথা ওকে বলবো, কিন্তু যখন ও আমায় ট্যাটু দেখালো, বড় বোন আমি ছিলাম, কিন্তু অনুকে সবাই বেশি ভালোবাসতো। ও তো সুন্দর দেখতে, ছোটবেলা থেকে আজ পর্যন্ত সব ভালো জিনিস ওর জন্য রেখেছি। কিন্তু দিনেশ যখন আমার জীবনে এলো, আমি আমার নিজের একটা জগৎ তৈরি করেছিলাম। আমি খুব ভালো থাকতে শুরু করেছিলাম। যেদিন দিনেশ আর অনুর ব্যাপারটা আমি জানতে পারলাম, এমন মনে হলো যে অনু সুন্দরী হওয়ার কারণে আমার থেকে ওকেও ছিনিয়ে নিল। ওই দিনই আমি ঠিক করেছিলাম যে দিনেশ আর অনুকে আমি কখনো এক হতে দেব না। এই জন্য তুমি ছেলেটাকে মেরে ফেললে? না স্যার, আমি দিনেশকে ভালোবাসতাম। আমি ওকে কি করে মারতে পারি? স্যার আমি জানতাম যে আমার বাড়ির লোক এই সম্পর্কে কখনো রাজি হবে না, এই জন্য আমি ওদের দুজনের কথা দীপক দাদাকে বলেছিলাম। কিন্তু স্যার আমি সত্যি বলছি, আমায় বিশ্বাস করুন, দিনেশের খুনে বা অনুর নিখোঁজ হওয়ায় আমার কোনো হাত নেই স্যার। সত্যি আমি কিচ্ছু জানি না। ঠিক আছে, তুমি বলছো তো আমরা মেনে নিলাম। তোমার একতরফা প্রেমের ব্যাপারটা তো আমরা জেনেই গেলাম, বাকিটাও আমরা জেনে যাব। এই কেসে পুলিশের সন্দেহের তালিকায় প্রত্যেকেই ছিল যারা কোনো না কোনো ভাবে অনু আর নীলেশের সঙ্গে যুক্ত ছিল।
কিন্তু একটাও প্রমাণ ছিল না যা তাদের সন্দেহকে বিশ্বাসে পরিণত করে। এই কেসের রহস্য সমাধানের বদলে আরো জটিল হয়ে চলেছিল। কাঁদতে কাঁদতে অনুর মায়ের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, আর সেই সঙ্গে সময় যত কাটছিল অনুর বিপদের আশঙ্কা আরো বেড়ে চলেছিল। এই আশঙ্কা পুলিশেরও ছিল, তাই তারা তাদের পক্ষ থেকে অনুর কাছে পৌঁছানোর জন্য সব রকমের চেষ্টা চালাচ্ছিল। কিন্তু এখনো অবধি সাফল্যের এক বিন্দু আলো তারা দেখতে পায়নি। পুলিশের টিমের এই পরিশ্রম কি সফল হবে? অনুর প্রাণ কি বাঁচানো যাবে, নাকি সেই লুকিয়ে থাকা শত্রু অনুর সঙ্গেও সেই ঘটনা ঘটাতে সফল হবে যা সে নীলেশের সঙ্গে করেছে? স্যার, রতন রাঠোর, হিস্ট্রি শিটার, গুজরাট আর রাজস্থানের বর্ডারের কাছাকাছি কোথাও থাকে। ফরেন্সিক ডিপার্টমেন্টের মতে যেভাবে নীলেশের গলা কাটা হয়েছে আর এর মার্ডার করার স্টাইলটাও কিন্তু সেম। আর ও এইভাবেই 4টে মার্ডার করেছে। তার মধ্যে লাস্ট 2টো মার্ডার রাজস্থান থেকে গুজরাটে বেড়াতে যাওয়া 2জন ট্যুরিস্টের। আর স্যার, সব থেকে বড় কথা, ও ইদানিং জেলে নেই, জামিনে বাইরে আছে। গোয়েল, এক্ষুনি রাজস্থান পুলিশের সাথে কন্ট্যাক্ট করো আর এর সম্বন্ধে খোঁজ নিতে বলো, ফাস্ট। প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দাও। এরকম করো না আমার সাথে, প্লিজ কাকা। দোকান থেকে তাড়াতাড়ি আসার এটাই কারণ তোর? কাকা, একবার আমার কথা একটু শোনো তুমি। অনু, আমার মনে হচ্ছে না যে আমার দাদা এটা মেনে নেবে। তুই তো জানিস যে দাদা জানতে পারলে খুব ক্ষেপে যাবে। কাকা, আমরা সাবালক, আইন আমাদের সাথে আছে, আমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আমরা পালিয়ে বিয়ে করে নেব, দূরে কোথাও চলে যাব যেখানে আমাদের কেউ খুঁজে পাবে না। কিন্তু আমরা আমাদের মতো করে বাঁচবো, আমাদের মাঝখানে কেউ আসতে পারবে না। সাবাস ভাই, সাবাস। আমি শুধু এটাই জানতে চাই, কখনো তুমি পিছিয়ে যাবে না তো? আর সেটা কিন্তু হতে দেবো না আমি। মেয়ের মতোই আমার। তোমাদের দুজনের বিয়ের ব্যবস্থা আমিই করব, কিন্তু তার আগে তুমি অন্য কোনো শহরে একটা চাকরির ব্যবস্থা করো আর পালিয়ে গিয়ে বিয়ে করো, সংসার করো। কিন্তু একটা শর্ত আছে আমার, কিন্তু তার আগে তোমরা একে অপরের সাথে দেখা করবে না, না হলে আমার কিচ্ছু করার নেই। হ্যাঁ, ওকে। প্লিজ প্লিজ কাকা, এরকম করো না, প্লিজ আমাকে ছেড়ে দাও প্লিজ। কাকা, আমি কিন্তু রেডি হয়ে গেছি। তুই কাকাকে বিরক্ত করিস না, মাথায় যন্ত্রণা করছে। কি হয়েছে তোমার? কাল তোমার সাথে আইসক্রিম খেয়েছিলাম না, সেই জন্য মাথাটা খুবই যন্ত্রণা করছে। আরে, আমি তো মুভি দেখবো ভেবেছিলাম। ঠিক আছে, আমি বাম লাগিয়ে দিচ্ছি, তারপর আমরা মুভি দেখতে যাব। হ্যাঁ, লাগিয়ে দাও। প্লিজ আমাকে ছেড়ে দাও। শোন, তোকে শুদ্ধ এই কারণে করলাম যাতে তোকে দেখে আমার আগের মতোই অনুভূতি হয় আবার।
আছিস ভাই? ভালো আছি দাদা। চা ব্রেকফাস্ট বানা একটু, আর আগে এই বিস্কিটটা দে। বসুন। ছোটু, দাদাকে চা বিস্কুট দে। হ্যাঁ স্যার। আমি যখনই তোমাকে ছুঁই না, জানি না আমার কি হয়ে যায়। আমার পুরো শরীরে কেমন যেন একটা হতে থাকে। ঘৃণা করে আমার তোমাকে। আমি তোমার মেয়ের মতো, তুমি এটা আমার সাথে কি করে করতে পারো? তুমি মেয়ের মতো? মেয়ে তো আমার নও। তোমাকে চান করার পর যখন দেখতাম না, আমি নিজেকে ঠিক রাখতে পারতাম না। আমার মনে হতো তুমি শুধু আমার। আমি ভেবেছিলাম আমাদের মধ্যে কেউ আসবে না, কিন্তু তুমি ওই নীলেশকে ডেকে আনলে, আমাকে ইগনোর করতে শুরু করলে। তোমার এই ছোট্ট ভুলের জন্য না নীলেশ ভগবানের কাছে পৌঁছে গেছে, আর আমি রাস্তায়। কিন্তু তুমি চিন্তা করো না, আমি সবার নজর থেকে তোমাকে বাঁচিয়ে রাখবো, তোমাকে আমার রানী করে রাখবো। আমাদের সম্পর্কের মাঝে কোনো বাধা থাকবে না। প্লিজ আমার ছোড়ো। হ্যালো। মুকুল রানা বলছি, রাজস্থান পুলিশ। হ্যাঁ রানা বলো। রতনের সম্বন্ধে কিছু জানতে পারলে? ইনফরমেশন অনুযায়ী রতনকে এক্ষুনি একটা ছোট্ট ধাবায় দেখা গেছে। আমরা ওদিকেই যাচ্ছি। এ কি চা দিয়েছিস? কোনো স্বাদই নেই। চল, স্বাদ আমরা দেব। ধরো। এই, এই, চল। বল শালা, বল কেন মার্ডার করলি? বল 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 শিগগির বল বল। বলছি স্যার, বলছি। বল বল নীলেশের মার্ডার কেন করলি? বল। স্যার, আমরা একটা কন্ট্রাক্ট পেয়েছিলাম। কে দিয়েছিল সেই কন্ট্রাক্ট? বল। কন্ট্রাক্টটা মহেন্দ্র নিয়ে এসেছিল। কোন মহেন্দ্র? আমাদের গ্রামের ছেলে। ও আমাদের সাথে ছোটখাটো কাজে যুক্ত থাকে। ওই আমাদেরকে কন্ট্রাক্টটা দেয়। কাকা, আমরা এখন কার জন্য ওয়েট করছি? আর ওই লোকগুলো আসছে যারা আমাদের রাজস্থান নিয়ে যাবে। সেখানে তোমার চাকরির কথাও হয়েছে। ভালো চাকরি, দুজনে ভালো থাকবে। কিন্তু কাকা, আমরা তো 6টা থেকে অপেক্ষা করছি। আমরা কাল সকালে যেতে পারি না? এখন এত রাত না হয়ে না, গেছে। সকালে দেখে ফেলবে, রাত্রেই সেফ। আর এসে গেছে, চলো চলো চলো। এসো এসো এসো, বসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি নাও, চালাও। কাকা, আমরা কোথায় যাচ্ছি? বলছি এক্ষুনি।
তোর মালটাকে ওটা 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 তাড়াতাড়ি তোর তাড়াতাড়ি তোর তাড়াতাড়ি তোর তাড়াতাড়ি ওঠা কোনো কাজ হয় না কাজ ঠিক করে করতে পারিস না এদিকে নিয়ে আয় এখানে রাখ রেখে দে এই, চল চল গাড়ি নে, দেখো ঘড়িটা খোল আর কিছু আছে নাকি আরে না না নেই মনে হচ্ছে এ, চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি পালা এখান থেকে চলো 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 স্যার মহেন্দ্র মেয়েটাকে নিয়ে কোথায় গেছে ওর সাথে কি করেছে আমরা জানি না কোথায় পাওয়া যাবে মহেন্দ্রকে? ধরো 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 কোথায় পালাচ্ছিস? চল কোথায় পালাচ্ছিস? চল আমি কিছু করিনি চল চল চলো গাড়ি ধর। অন্য কোথায়? স্যার আমি কিচ্ছু জানি না স্যার আমি তো মিডল ম্যান ছিলাম আমার কোনো শত্রুতা ছিল না স্যার না মেয়েটার না ছেলেটার সঙ্গে আমায় না মেয়েটার কাকা রমেন টাকা দিয়েছিল এসব করবার জন্য আর ওই নীলেশ আর অনুর সঙ্গে দেখা করিয়েছিল আমি নীলেশকে চাকরির টোপ দিয়ে দুজনকে গাড়ির কাছে নিয়ে এসেছিলাম অনু এখন কোথায়? এই খাবার নিয়ে এসেছি তোমার জন্যে, খেয়ে নাও। সামনে ডান দিকে এই যে স্যার এটাই হলো ওর বাড়ি স্যার এই ঘর তালা ভাঙো। ওপরে চলো। শ্বাস পড়ছে, অ্যাম্বুলেন্স ডাকো। হ্যাঁ স্যার তুই তো মনুষ্যত্বের সব সীমা পার করে দিয়েছিস, সমস্ত সম্পর্ক আর সমস্ত মর্যাদার বাইরে চলে গেছিস তুই। তাতেও তোর মন ভরলো না? ওই ছোট্ট মেয়েটাকে প্রাণে মারার চেষ্টা করলি তুই। আমাকে মারবে তুই? তুই আমাকে মারবে? তোর এত সাহস? তুই মারতে চাস? তোকে আমি ছাড়বো না। স্যার আমার মনে হচ্ছিল যে ও মরে গেছে। আমি ভয় পেয়ে গেছিলাম, আমি কিছু বুঝতে পারছিলাম না যে কি করব, তাই টানতে টানতে ভেতরে নিয়ে গেলাম, তারপর ওকে ফেলে রেখে আমি পালিয়ে গেলাম। স্যার মেয়েটার অবস্থা ক্রিটিক্যাল, অনেকবার ধর্ষণ করা হয়েছে। ডক্টররা বললেন যে রিকভারিতে হয়তো অনেক সময় লেগে যাবে। শালা, তোর মতো পিশাচগুলোর জন্য মেয়েরা আজকাল নিজেদের ঘরেও সুরক্ষিত নয়। মন তো চাইছে তোকে।
আমরা সবাই এমন একটা সমাজের অংশ যেখানে পাতানো সম্পর্কে ততটাই সম্মান করা হয় যতটা নিজের রক্তের সম্পর্কে। কিন্তু এটাও আমাদের সমাজের একটা বাস্তব যে আমাদের এখানে এমন কিছু মানুষ রয়েছে যারা এইসব সম্পর্ককে অসম্মান করার জন্য না কোনো লজ্জা অনুভব করে আর না ইতস্তত করে। অনু তার নিজের সম্পর্ককে চোখ বন্ধ করে বিশ্বাস করার শাস্তি পেয়েছে। রমেন তার এই বিশ্বাসের অন্যায়ের সুযোগ নিয়েছে। বিশ্বাস আমাদের সম্পর্ক আর জীবন দুটোরই ভিত্তি হয়ে থাকে, কিন্তু যদি এই বিশ্বাস চোখ এবং বুদ্ধির দরজা বন্ধ করে করা হয় তাহলে সেটাই আমাদের জীবনে বিপদ ডেকে আনতে পারে। নিজের চোখ খোলা রাখুন, নিজের বুদ্ধি বিচার ব্যবহার করুন আর সুরক্ষিত থাকুন। এই কথা বলে আমি অনুপ সোনি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে আরো একটা চমকে দেওয়ার মতো কেস নিয়ে। ততক্ষণ নিজের আর নিজের পরিবারের খেয়াল রাখুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল ডায়াল 100। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ।